স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আসার বাংলাদেশের সঙ্গে আছেন আমি জাহিদ হোসেন। জাতীয় লোক ও কারুশিল্প জাদুঘরের আয়োজনে মাসব্যাপী মেলা চলছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। 14 জানুয়ারি শুরু হওয়া মেলা চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মেলা এসেছে নরসিংদীর পাটের শিকা, বিক্রমপুরের শীতল পাটি, রংপুরের শতরঞ্জি, রাজশাহীর শখের হাঁড়ি, সোনারগাঁয়ের পটচিত্র, এছাড়াও টেপা পুতুল, জামদানি শাড়ি, যশোরের নকশি কাঁথা সহ দেশের নানান প্রান্ত থেকে শিল্পীরা হাজির হয়েছেন তাদের ঐতিহ্যবাহী সব শিল্পকর্ম নিয়ে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পণ্যের প্রসার এই মেলার লক্ষ্য। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন। কথা বলছি তার সঙ্গে। স্বাগত স্যার। আমরা আসলে এই যে নানান শিল্পের কথা বলি, ঐতিহ্যের কথা বলি, কিন্তু এই ঐতিহ্যগুলিকে আরও কিভাবে মেলে ধরা যায়, তুলে ধরা যায়, এবং যারা বলা যায় বংশ পরম্পরা এগুলি লালন করছে তাদেরকে কিভাবে আমরা আসলে রক্ষা করতে পারি, সেগুলির একটা বড় কোনো পরিকল্পনা আছে কিনা বা করা উচিত কিনা, এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন? না, এটা তো অস্বীকার করবার উপায় নেই যে আজকে লোকশিল্প এবং আমাদের অন্যান্য কারুশিল্পের যেসব ঐতিহ্যগুলো আছে সেগুলোকে আরেকটু মানে বেশি ইনিশিয়েটিভ নিয়ে এগুলোর পেছনে আমাদের সবাইকে সময় দিতে হবে, পৃষ্ঠপোষকতা দিতে হবে, নানা রকম টিকিয়ে রাখবার জন্য কিছু বিষয় কিন্তু আছে যেটা সরকারের ইতিমধ্যেই কিছু প্রতিষ্ঠান আছে যাদের দায়িত্ব এটা করা। এখন মুশকিলটা হয়ে যায় যে এই প্রতিষ্ঠানগুলো তাদের অবস্থা কিন্তু আর্থিক অবস্থা কিন্তু এখন আর খারাপ নেই, যেটা একসময় বলা হতো যে আর্থিক অবস্থা খারাপ আছে। এখন কিন্তু সরকারের বরাদ্দ আমাদের হিসেবে অন্তত যে পরিমাণ আছে, দেখা যায় যে সেই জায়গাতে মানে ঠিক যে জায়গায় পৌঁছানোর কথা অর্থগুলো সেই জায়গায় পৌঁছচ্ছে না। অন্যান্য অনেক কিছু করে এই অর্থগুলো অপচয় করা হয়। যা আছে সেটুকুও যদি প্রপারলি আপনার ইউটিলাইজ করা হয় এবং যে লোকবল আছে সেগুলোও যদি ঠিক মতন কাজে লাগানো যায়, সরকারের কিন্তু সদিচ্ছার কোনো অভাব নেই। সরকারের যেটা বললাম পরিকল্পনারও তেমন কোনো অভাব নেই। অভাব হচ্ছে যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা আসলে কতটুকু আন্তরিক, তারা কতটুকু দেশপ্রেমিক, তারা কতটুকু সৎ। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে যেটুকু আছে সরকারের ইনিশিয়েটিভ নেওয়া আছে এবং বিভিন্ন এনজিওগুলো যেটুকু তৎপরতা আছে, এটা কম না। মানে এখনকার অবস্থায় এটুকুর মধ্যে দিয়েও আমরা আসলে অনেক ভালো অবস্থায় থাকতে পারতাম, যেটা থাকতে পারছি না। নানান রকমের বিষয়ের মধ্যে আমরা দেখি যে ঘুরে ফিরে অল্প কিছু, হয়তো কিছু ব্যক্তিগত উদ্যোগের কারণে অনেক সামনে এসেছে, কিন্তু আবার অনেক শিল্প মাধ্যমই দেখছে যে ঠিক এগিয়ে আসতে পারছে না। সেক্ষেত্রে ইন্টারভেনশনটা কোথা থেকে হলে মনে করেন? এটা কি আসলে বিজনেস যারা করছেন তাদের দিক থেকে এগিয়ে আসা প্রয়োজন, নাকি সরকারের দিক থেকে এগিয়ে আসা প্রয়োজন? কোথায় ধরেন মার্কেট লিঙ্কটা হয়তো শিল্পীরা তৈরি করতে পারছেন না? আসলে সবসময় যে শুধু মার্কেট একমাত্র এটার মানে টিকে থাকার জন্য এসেনশিয়াল বিষয়টা তা না। অনেক সময় মার্কেটের কারণে ক্ষতিও হচ্ছে, নষ্টও হয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। প্রথমে আমাদের ঠিক করতে হবে কোনগুলো আমাদের অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী, কোনগুলো খুবই উঁচু মানের এবং আমাদের যেগুলোকে সংরক্ষণ করতে হবে, আর কোনগুলোকে আমরা আরও কিছু নানাভাবে সাপোর্ট দিয়ে আমরা আরও মানসম্পন্ন করতে পারি। এবং একটা অর্থনৈতিক জায়গা তো বললেন, সেটা তো আছে যে সেইগুলো আমরা কিভাবে নিশ্চিত করতে পারি। কিন্তু দেখা যায় যে পরিকল্পনাহীন এই ধরনের উদ্যোগ কিছু এনজিওর মাধ্যমে হয়েছে, যেগুলো মানুষকে হয়তো স্বাবলম্বী করেছে, মানুষকে হয়তো আর্থিকভাবে বেশ কিছুটা উন্নতি ঘটিয়েছে মানুষের জীবনে, কিন্তু ঐতিহ্যগুলোকে নষ্ট করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে, হ্যাঁ, হারিয়ে গেছে অনেক। এবং দেখা গেছে যে এই বাজারগুলো কম্পিটিশনের মধ্যে দিয়ে তারা ছেড়ে দিয়েছে। একটা জায়গার যে ঐতিহ্য ছিল সেই জায়গায় হয়তো যারা কাজ করতেন তারা যে পরিমাণ আর্থিক পৃষ্ঠপোষকতা বা সহযোগিতা আশা করেছিলেন সেটা পাননি, বা যে মূল্যে তারা প্রোডাক্টগুলো বিক্রি করবার জন্য তৈরি করতেন সেটা পেতেন না। আরেকটা জায়গায় নতুন জায়গা তৈরি করে ফেলা এনজিওগুলোও করে, কিন্তু সবসময় মুখে বলছে যে অমুক জায়গার নকশি কাঁথা, তমুক জায়গার জামদানি, কিন্তু দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে এদের কম্পিটিটর তৈরি করে আরও সস্তায় কিভাবে করা যায়, মুনাফা আরও কীভাবে বেশি লোটা যায়, এই ধরনের চিন্তা করতে গিয়ে মূল জায়গাগুলো থেকে হারিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে, এবং মূল ঐতিহ্যবাহী মোটিভগুলোকে বা অনেক কিছু এরকম ঐতিহ্যবাহী যেগুলো সেগুলো আর সেইভাবে থাকছে না।
আর আরো একটা জিনিস যেটা করছে, ধরুন আমি খুব বেশি বলি, নকশি কাঁথার কথাটা বেশি বলি। নকশি কাঁথাগুলো কিন্তু যেভাবে আমাদের সাধারণ মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত ছিল, এখন কিন্তু আর সেই জায়গায় নেই। এই অতিমাত্রায় মুনাফার লোভে এবং বাজার কেন্দ্রিকতার কারণে যে লোক সেলাইগুলো করছে, সে জানেও না যে এই সেলাইটা দিয়ে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কি, ওর জীবনের সাথে আর কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, মানলাম সব জায়গায় তার জীবনের সাথে সম্পর্ক থাকবে না, কিন্তু তার সাথে তো একটা নান্দনিক বোধ বা চেতনার একটা সম্পৃক্ততা থাকবে, সেটাও কিন্তু থাকছে না। একটা মাটি কাটার শ্রমিকের যেরকম ইনভলভমেন্ট, সেরকম হয়ে যাচ্ছে। সেরকম। মানে জাস্ট এর কাছ থেকে যদি আমি এইটুকু সেলাই করিয়ে নিই, ওর কাছ থেকে যদি আরেকটু সেলাই করিয়ে নিই, অমুক জায়গায় নিয়ে যদি বর্ডারটা করি, ঠিক করি, তাহলে এটা সস্তা পড়ে। ঠিক এই রকম জিনিসগুলো চিন্তা করে করে এটাকে শিল্প নেই, এই অবস্থা হয়েছে। শিল্পের সাথে মানুষের যে সম্পর্ক, সেটা আর নেই, এটা শুধুমাত্র বাণিজ্যিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আসলে সবকিছু মিলিয়ে একটা বড় পরিকল্পনা সরকারকে নিতে হবে, এবং পরিকল্পনা যেগুলো নেওয়া আছে সেখানে যোগ্য লোক দিতে হবে, সেখানে অভিজ্ঞ লোক দিতে হবে। আসলে সমস্ত জায়গাগুলোতে না, জানেন তো, সরকার বেশ কিছু যোগ্য লোকও দিয়েছে, কিন্তু যারা এগুলোকে প্রশাসনিক জায়গায় যারা নিয়ন্ত্রণ করে, তারা এত স্বেচ্ছাচারিতা করে, আপনি কল্পনা করতে পারবেন না। আমরা বিভিন্ন জায়গায়, সরকারি জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় আমরাও আছি, কিন্তু কোনো জায়গায় কাজ করা যাচ্ছে না, একটা লোককে কিছু শোনানো যাচ্ছে না, শুধুমাত্র পয়সার পেছনে ছুটছে এই সমস্ত যারা দায়িত্বপ্রাপ্ত স্যার, লোকেরা। এই যে মেলাটা হচ্ছে, সেই মেলাও আমরা দেখলাম যে ওখানে আসলে যদিও দেশীয় শিল্প প্রসারের লক্ষ্যেই এই মেলাটার আয়োজন করা হয়েছে সোনারগাঁয়ে, সেখানে কিন্তু ওই বাণিজ্যিক কারণে দেশের বাইরে থেকে আসা বিভিন্ন উৎপাদিত পণ্য, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট যেগুলি আছে, সেগুলিও বিক্রির ব্যবস্থা করা হয়েছে, এবং আপনাকে- সেটার পক্ষে দায়িত্বশীলরা বলছেন না, এটা তো দরকার আছে না না, একসঙ্গে। আপনাকে আমি বলছি, আপনি যেটা বলেছেন ঠিকই, কিন্তু ওখানে খেয়াল করবেন, ওখানে শিল্পী হাশেম খান ছিলেন, জি স্যার। এবং তার একটা ইন্টারভিউ ওখানে আছে। উনি অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশে এখন যে সমস্ত শিল্পীরা বা এই ধরনের জায়গায় যারা বিশেষজ্ঞ, তাদের মধ্যে হাশেম খানের উপরে কে আছে। উনি যখন একটা কথা বলেন, জি স্যার। তখন তাকে কিন্তু ওখানে সরকার একটা কমিটিও করে দিয়েছে, সেই কমিটির কনভেনারও করেছেন। কি হতে পারে, তিনি যে কথাটা বলছেন, ওখানে একজন যিনি স্টাফ অফিসের হয়তো বড় কর্তা, তিনি তো আজকে আছেন, কালকে থাকবেন না। তিনি কি করে ওই ওকালতি করছেন আপনার এই সমস্ত রাস্তাঘাটের ফুটপাতে যে জিনিস পাওয়া যায় সেগুলো ওখানে বিক্রি করে? মানেটাকে আমরা তো বুঝতে পারছি যে যত দোকান দেবেন তত ভাড়া পাবেন, তত ইনকাম করবেন। এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সরকার কিন্তু একটা খুব ভালো মন নিয়ে ওখানে একজন লোককে পরিচালক করেছেন, কিন্তু সেই পরিচালক যদি এরকম তার নিজের ব্যক্তিগত লাভ বা এই পয়সা কামানোর ধান্দা করে সে যদি এরকম 12টা বাজায়, কি করার আছে? আর চিন্তা করেন, আমার কাছে খুব মানে অধ্যত্বপূর্ণ একটা আচরণ লাগলো, যেখানে শিল্পী হাশেম খান বলছেন, সেখানে যে ভদ্রলোক এটা করছেন, প্রতিবাদ করে আবার বলছেন না আমার মনে হয় আমি ঠিক করছি। এই যে আপনি দেখেন, এই কি করে হবে? এই লেভেলে যদি একজন লোক কথা বলে, ফলে বাইরে এগুলি কিন্তু আমার মনে হয় যে আমাদের যারা ওভারসাইট ক্যাপাসিটিতে বসে আছেন, তাদেরও এই জিনিসগুলি নজরে নেওয়া খুব নজরে নেওয়া জরুরি, উচিত, আসলে যে আসলে কারা আমাদের কাজ করছে, তাদের সত্যিকারের স্পিরিটের সঙ্গে যদি যেতে না পারে, তাহলে এই ধরনের দায়িত্বে আসলে আসা খুব এটি হচ্ছে বিপজ্জনক। আসলে আমার সমস্যাটা, কিন্তু আমি দেখেছি এটাই, এই জায়গাটাই বড় সমস্যা, যে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি প্রশাসনটা নিয়ন্ত্রণ করেন, ওখানকার সমস্ত অফিসিয়াল কাজগুলো যিনি করেন, তিনি যদি মানে ঠিক সরকারের মূল উদ্দেশ্যের সঙ্গে এবং দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের স্পিরিটের সঙ্গে যদি তার মানসিকতাটা না মেলে, তার মানসিকতাটা যদি ভিন্ন হয়, তার লক্ষ্যটা যদি ভিন্ন হয়, তার উদ্দেশ্যটা যদি ভিন্ন হয়, এটা 12টা বাজবে। ঠিক সেই জিনিসটাই ঘটছে, এবং এই ধরনের লোকগুলোকে আপনি দেখবেন বছর পর বছর বারে বারে তাদেরকে আবার নিয়োগ দিচ্ছে, আবার নিয়োগ দিচ্ছে। কি কারণে নিয়োগ দিচ্ছে? কি করলেন তিনি? তার অ্যাচিভমেন্টটা কি? তাই না? তো এগুলো ভাবা উচিত সরকার। আমার মনে হয় সরকার উদাসীন, হয়তো ইচ্ছা আছে ভালো, কিন্তু এই জায়গাগুলোতে যে মনোযোগ দেওয়া দরকার। মনে করছেন ঠিক আছে, এটুকু আর কি ক্ষতি হচ্ছে, কিন্তু এটা বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে। ঐতিহ্য ক্ষতি হওয়া, আপনার আর্থিক ক্ষতি হওয়া পোষানো যায়, ঐতিহ্য ক্ষতি হওয়া কোনোদিন পোষানো যায় না। একটা ট্রেডিশনাল জিনিস যখন লুপ্ত হয়ে যাবে, এটা আর জীবনে কোনোদিন ফিরে পাবেন না। এটা যে কত বড় ক্ষতি, ওই স্কিলটাই হারিয়ে যাবে একটা পুরো। এটা তো একদিনের না, হাজার হাজার বছরের অর্জন। আমাদের এক একটা ট্রেডিশন হাজার হাজার বছরের অর্জন। আপনি হয়তো একটা পাওয়ার স্টেশন করছেন, করে দেখাচ্ছেন দেশ বহুত অগ্রগতি হলো, কিন্তু যে ক্ষতিগুলো আমাদের এই সমস্ত ঐতিহ্যগুলো হচ্ছে, এগুলো হয়তো এটা থেকে আপনার আসবে হয়তো খুব অল্প পরিমাণ পয়সা, কিন্তু একটা দেশের একটা জাতিকে গড়ে তুলতে গেলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সমস্ত অর্জন, আমাদের এই সাংস্কৃতিক যে চেতনা, সেইখান থেকে এসছে। সুতরাং ওই জায়গাটা যদি হারিয়ে যায়, এই সব অর্জন সমস্ত কিছুই আসলে আলটিমেটলি থাকবে না। দেখা যাবে একদিন আবার আমরা একটা অন্য কোনো জাতির কাছে পরাধীন হয়ে গেলাম। কারণ এই মানসিকতা লাগে তো, যে না আমি যদি অত ভালো অবস্থায় নাও পৌঁছই, তবুও স্বাধীন চেতা মানুষ আমি একটা, আমার নিজের একটা সাংস্কৃতিক পরিচয় আছে, আমি সেটা নিয়ে বেঁচে থাকতে চাই। এটা কিন্তু অনেক বড় বড় ব্যাপার, যেটা বঙ্গবন্ধু বুঝেছিলেন। এবং এই কারণে কিন্তু সোনারগাঁ দেখেন, উনি ঠিক জয়নুল আবেদিনের সঙ্গে তার যে সম্পর্কটা, এবং তার ভিত্তিতে ওই রকম একটা দেশ ৭৪ সালে
এত অভাবগ্রস্ত একটা দেশ, উনি হিমশিম খাচ্ছেন, কিন্তু তিনি ঠিক জয়নুল আবেদিনকে এই পুরো জায়গাটা, তার আর্থিক সাপোর্ট যা যা লাগবে পুরো পরিকল্পনা, কারণ তিনি বুঝেছিলেন যে আসলে এটার গুরুত্বটা কোথায়। কিন্তু এখন যারা আছেন তারা একটা ওই হয়তো পাওয়ার স্টেশনের গুরুত্ব অনেক বেশি মনে করবেন, এটা মনে করবেন না। জি, এবং একই সঙ্গে মনে হয় যে এই যে মানে মাটির সঙ্গে যে এই শিল্প আমাদের একদম সম্পৃক্ত হাজার হাজার বছরের যেটা চর্চা চলে এসেছে, সেটার যে একটা আলাদা গুরুত্ব আছে এবং সারা পৃথিবীতেই এটা এটা আসলে অন্যরকম গুরুত্ব দেয়া যায়, দেয়া হয়। সেই জিনিসটা আমরা যদি উপলব্ধি না করি তাহলে আসলে এই শিল্পগুলি হারিয়ে যাওয়ার সম্ভাবনাই খুব বেশি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি সতর্ক যেখানে প্রয়োজন সেটা হচ্ছে যে আমারও মনে হয়েছে ওই প্রতিবেদনটি দেখার সময় যে আসলে এইরকম মানুষরা যদি দায়িত্বে থাকে তাহলে অবশ্যই এই শিল্পগুলিকে আমরা একটা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছি। একেবারেই অবধারিত। আপনি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্যাংকক এগুলো দেখেন, এই দেশগুলোর যে আর্থিক উন্নতি তার কতটুকু পর্যটন থেকে আসে, এবং পর্যটন থেকে কেন আসে, যারা পর্যটক তারা কি কারণে যায়, ওই ঐতিহ্যগুলো দেখতে যায়, ওগুলো হচ্ছে বড় আকর্ষণ। এবং সঙ্গে করে ঐতিহ্যের কিছু স্মারকও নিয়ে আসে। আমাদের এখানে কিন্তু আপনিও দেখবেন যে প্রচুর জিনিস আছে কিন্তু এটা ঠিক মানে জায়গা মতো হয়তো দেয়া হচ্ছে না। আমরা ওই গর্বের সাথে একজন বিদেশিকে বলতে পারছি না এটা এটা আমাদের মাটির জিনিস, এটা আমাদের লোক সংস্কৃতি, সেই জায়গাটায় আমরা কোথাও একটা পিছিয়ে থাকছি। স্যার, একটা বিরতিতে যাব, এসে একটু জানতে চাইবো যে এই জায়গাটা মানে আমাদেরকে যে এই যে প্রাইডের একটা জায়গা আছে সেই জায়গাটা কিভাবে আমাদের লোক সংস্কৃতিকে এই মোটিভগুলিতে আরেকটু উপরের দিকে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে সব মিলিয়েই কিভাবে কাজ করা যায়। এখানে খুব যে বিনিয়োগের প্রয়োজন আছে সেটা মনে হয় না। আসলে মূল সমস্যাটা হচ্ছে যে মানে ওই বোধ সম্পন্ন মানুষগুলিকে জায়গা মতো দেওয়া হচ্ছে কিনা। এটা বিরতির পর ফিরে আসছে আশা বাংলাদেশে নিচে। দেখছেন আশার বাংলাদেশ। স্যার, আমরা যেটি বিরতির আগে বলছিলাম যে নানান ধরনের মোটিভ নিয়ে কাজ হয়েছে বা কাজ হচ্ছে, যেসব লোকশিল্প আছে সেগুলিকে যদি আমরা ওই ওই যে গর্বের জায়গাটায় নিয়ে আসা এবং এটাকে আরও বেশি দেশের প্রতিনিধিত্বশীল হিসেবে আমরা করতে চাই, সেই জায়গাগুলিতে আসলে কোথায় কাজ করার বেশি জরুরি মনে করেন, বা বিশেষ করে হয়তো মিডিয়ার থাকতে পারে, রাষ্ট্রের থাকতে পারে, কিভাবে এটাকে একটু ওই জায়গাটায় আরও মানে প্রাইড। এখানে দুটো বিষয় আমরা দেখছি যে প্রচেষ্টা চলছে, কিন্তু আমার মনে হয় প্রচেষ্টাগুলোর মানে যে পরিমাণে হবার কথা সেই পরিমাণে হচ্ছে না। যেমন ধরুন আমাদের বাংলাদেশে যে ডিজাইন সেন্টার আছে, বা এটা যে বিসিকের আন্ডারে ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা, এরা এরকম লোকশিল্পীদেরকে বা কারুশিল্পীদেরকে একটা পুরস্কার দিয়ে থাকে। আমাদের সোনারগাঁয়েও এরকম একটা পুরস্কার দেওয়ার ব্যবস্থা আছে। আবার যারা কারুশিল্পীদের যেটা আছে, আন্তর্জাতিক সংগঠন আছে আমাদের এখানে, সেইখানেও কিন্তু ওরাও কিন্তু পুরস্কার দেয় বেছে বেছে। কিন্তু মুশকিলটা দাঁড়ায় এই যে আপনি একজন কারুশিল্পীকে এনে একটা পুরস্কার দিচ্ছেন, এই পুরস্কারের অর্থমূল্য কত হবে? ম্যাক্সিমাম 1 লক্ষ টাকা হবে বলছি আর কি। কিন্তু পুরস্কারটা তারা পাচ্ছে হচ্ছে যে সর্বশ্রেষ্ঠ কাজটা করছে এই মুহূর্তে তাকে। কিন্তু যে জায়গাটা হারিয়ে যাচ্ছে, যে হয়তো ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে তার বাজার নেই বলে বা চাহিদাটা নেই বলে, ওই জায়গাগুলো রক্ষা করার জন্য আমরা কি করছি সেটা কিন্তু এদের মধ্যে নেই। বা যারা করছে কাজ তাদের মধ্যে বেছে বেছে ওখান থেকে একটা বডি দিয়ে, যে যারা কাজ জমা দিল এগুলো থেকে হিসাব টিসাব করে যে এর কাজটা ভালো, এর দক্ষতা ভালো, এরকম দেখে দেখে করছে। কিন্তু এর সাথে কিন্তু এটাকে টিকিয়ে রাখতে গেলে শুধু তো পুরস্কার দিলে হবে না, তার জন্য আমাকে একটা জনরুচি তৈরি করতে হবে। মানে শেষ পর্যন্ত ওইখানে শিল্প চাইতে বরং বাজারটাই বেশি হয়তো গুরুত্ব পাচ্ছে। কারণ সেটা পাক, কিন্তু বলছি যে যাদের বাজার হারিয়ে গেছে একদম, হ্যাঁ সেটি মানে তাদেরকে তো আবার নিয়ে আসতে হবে। জি। তো ধরুন আমি বলি, একটা রেফারেন্স দিচ্ছি, যে শখের হাড়ি। আজকে শখের হাড়িটা এসে এমন জায়গায় ঠেকেছে যে রাজশাহীতে বসন্তপুর বলে একটা গ্রাম, সেখানে সুশান্ত পাল বলে একজন আছে, তার পরিবার হাড়িটা করে। তাও দেখা যাচ্ছে যে সুশান্ত পালের এক ছেলে কিছুটা শিখেছে, বাকিরা আর কিছু করছে না। এই সম্প্রতি সুশান্ত পাল একটু নিউরোলজিক্যাল এতে ভুগছেন, উনি এখন সেভাবে কাজ করতে পারে না, এবং হয়তো যদি চিকিৎসা ঠিক মতো না হয় মারা যাবেন। এটা বিভিন্নভাবে দেন দরবার করে বাংলা একাডেমি থেকে চিঠি গেছে, আমরা রিকোয়েস্ট করেছি, এইভাবে সংস্কৃতি মন্ত্রণালয় তাকে ৭৫,০০০ টাকার একটা
অনুদান দিয়েছে, এবং এই টাকাটা পাওয়ার জন্যে তাকে তো আমার ধারণা যে এখনো মনে হয় পায়নি হাতে, মানে বেশ কিছু আগের ঘটনা। তো এই এই প্রক্রিয়া যদি চলতে থাকে তাহলে কি করে হবে? এই টাকাটুকু আসলে কি তার জন্য উপযুক্ত কিনা? এটা কি সরকার আবার টাকাটা দিয়ে কেন মনে করছে যে আমার দায়িত্ব শেষ? সরকার কেন তার চিকিৎসার দায়িত্বটা নিচ্ছে না? কত লোকজনের চিকিৎসার দায়িত্ব নিচ্ছে যারা বাঁচলে পরে দেশে কিচ্ছু হবে না, তারা হয়তো 80 বছর বয়স হয়ে গেছে, কারণ 90 বছর বয়স হয়ে গেছে, সে একটা হয়তো অবদান ছিল তার, সেটা ঠিক, তার জন্য করুক, কিন্তু যেটা নাকি একটা ব্যক্তিকে বাঁচাচ্ছে না, যেটা একটা ট্রেডিশনকে রক্ষা করছে, আমাদের হাজার বছরের একটা ঐতিহ্যকে রক্ষা করছে, সেই জায়গায় কিন্তু সরকার ঠিক সেই ইনিশিয়েটিভগুলো নিচ্ছে না। এখন এটা কিন্তু খুব সহজ ছিল, যেমন শখের হাড়িটা রাজশাহীর খুব ইন্টারেস্টিং জিনিস, যে রাজশাহীতে শখের হাড়িটা করছে হিন্দু কারিগরেরা, এবং তাদের যে শিল্পের ঐতিহ্যটা ছিল সেই দক্ষতাটা নিয়ে কিন্তু তারা শখের হাড়ি করছে, কিন্তু এর পুরো ক্রেতাটা হচ্ছে মুসলিমরা, এবং এখন ধীরে ধীরে মুসলিমরা এই শখের হাড়ি কিনছে না। এটা নানান কারণ হতে পারে, রাজশাহীতে মৌলবাদের বিকাশ ঘটেছে, তাদের একটা প্রচার থাকতে পারে এটার বিরুদ্ধে, বা সেইগুলো বৃদ্ধি পাওয়াতে হয়তো মানুষের মধ্যে এই শিল্প মনস্কতাটা কমেও যাচ্ছে, সংস্কৃতি মনস্কতাটা কমেও যাচ্ছে, সেটাও হতে পারে, কিন্তু এটা সম্পূর্ণভাবে মুসলিমরা কিন্তু। এবং এই জায়গাটা যে বেটি, ওরা বলে যেমন চাঁপাইনবাবগঞ্জে বলে যে বেটি বিদায়, শ্বশুরবাড়ি থেকে এলো, এবার যখন ফেরত যাবে তখন পাগল হয়ে যেত যে আমার তাড়াতাড়ি একটা শিকার হাড়ি লাগবে, অর্থাৎ একটা রঙিন শিকা, তার মধ্যে একটা শখের হাড়ি থাকবে, এবং তার ভিতরে করে সন্দেশ বা কিছু উপঢৌকন শ্বশুর বাড়িতে যাবে। এটা কিন্তু শুধুমাত্র মুসলিমদের ট্রেডিশন ছিল ওখানে। এখন এটাকে ফিরিয়ে আনা খুব কঠিন কিছু। এটা কেন বাংলাদেশে, এই যে আমি একবার বলেছিলাম, মাননীয় সচিবকে বলেছিলাম যে আমাদের এই যে এলিফ্যান্ট রোডে যে দোকানগুলো আছে, এই দোকানগুলোতে বিয়ের সামগ্রী বিক্রি হয়, আপনি 1 লক্ষ টাকার শখের হাড়ি বছরে ওখানে ছেড়ে দেন, এমনিই দিয়ে দেন ওটা, যে এই লগনের জিনিসগুলো কিনবে তাকে একটা ফ্রি দেওয়া হবে শখের হাড়ি, অন্তত রিকোয়েস্ট করা যে তুমি তোমার, এটা আমাদের একটা ট্রেডিশন দীর্ঘদিনের, তুমি তোমার মেয়ের লগনের সাথে একটা হাড়ি ভর্তি সন্দেশ দিও। এটা তো ফিরিয়ে আনা খুব কঠিন কিছু না, কঠিন কিছু না। এবং এখন এই 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 সংস্কৃতিটা অনেক বিস্তৃত হয়েছে, মানুষ খুঁজছে, এবং অনেক অনেক এজেন্সিও এখন কাজ করছে, বিয়ে নিয়ে যারা কাজ করে তারা কাজ করছে, কিন্তু সেখানে হয়তো এই জিনিসটা মিসিং, কিন্তু এটা আসলে পরে আমাদের সংস্কৃতির জন্য যেমন, এবং অপূর্ব জিনিস। আপনার সাথে যদি একটা ছোট্ট করে একটা ওখানে কিছু দেয়া থাকে একটা কাগজের মধ্যে, যেটা এটা সাথে দিয়ে দেবে যে এটা আমাদের এতদিনের ঐতিহ্য, 1858 সালে গ্লাসগোতে একটা এক্সিবিশন হয়েছিল ভারতবর্ষের নানান সাংস্কৃতিক এই সমস্ত ট্যাঞ্জিবল উপাদানগুলো নিয়ে, সেইখানে পেইন্টেড হাড়ির 1 নম্বরে ছিল শখের হাড়ি রাজশাহীর। আমি 83 সালের একটা ফটোগ্রাফ দেখছি যেখানে নওগাঁতে নদীর ধারে স্তূপ করা শখের হাড়ি, আর আজকে এই কদিনের মধ্যে একটা মাত্র ফ্যামিলি করছে এবং এর কোনো পৃষ্ঠপোষক নেই। তো এত পুরনো একটা, এত উচ্চমানের ভারতবর্ষের একটা শ্রেষ্ঠ ঐতিহ্য চলে যাচ্ছে, আমাদের কারো মাথা ব্যথা নেই। এটা যদি আমরা নববর্ষের দিনও যদি আমরা এটাকে পারি করতে, এই যে এই অঞ্চলে এনে পয়লা বৈশাখের এই প্রচারের সঙ্গে আমরা যদি এনে করতে পারি যে সবাই যাওয়ার সময় একটা করে শখের হাড়ি নিয়ে যাবে, আপনি ভাবেন তো কি একটা বিশাল ব্যাপার হবে। এবং এর যে ড্রয়িং, এর যে পেইন্টিং কোয়ালিটি, আপনি কামরুল হাসান এর উপরে এই মোটিভগুলো নিয়ে কাজ করেছেন, এবং তিনি বলে গেছেন যে আমি এর চেয়ে ভালো করতে পারিনি, কারণ এটা এত উপরে পৌঁছে গেছে যে এর থেকে আর ভালো করা কিছু সম্ভব না। ভাবেন আপনি কি, সত্যি এটা তো রক্তে মিশে যায় আসলে, একটা মানুষ তার জন্মের পরে থেকেই ওটা দেখতে থাকে কিভাবে হচ্ছে, এটা অন্য কোনো শিক্ষায় খুব বেশি সম্ভব না, হয়তো ভিন্নভাবে সম্ভব। সেই জন্যই এইগুলির যে গুরুত্ব, এটা আসলে আমার মনে হয় যে শখের হাড়ির যে উদাহরণটা দিলেন, এটা খুবই সম্ভব, কারণ বাংলাদেশে এখন এই জিনিসগুলি এত বিস্তৃত হচ্ছে, কিন্তু হয়তো আমরা সেভাবে ঠিক জায়গায় জিনিসটা দিতে পারছি না, এবং সেই ক্ষেত্রে হয়তো মানে একটু যদি সংস্কৃতি মন্ত্রণালয় এই ব্যাপারগুলি একটু মানে চেষ্টা করে, তাহলে খুব সহজেই মানুষ, সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠানগুলোর 2 কোটি 3 কোটি টাকা বাৎসরিক শুধু টিকিট বিক্রির টাকা, আর 1 লক্ষ টাকা এখানে খরচ করতে পারে না? আপনি কি বলেন? এটা সরকারকেও লাগে না, এই প্রতিষ্ঠানগুলো চাইলেই কিন্তু তারাই পারে, সরকারের অনুদান আর লাগে না। এই জিনিসগুলি আসলে আমার মনে হয় যে একটা যদি সমন্বিতভাবে করা যায়, যে এই জিনিসগুলি আমাদের ঐতিহ্যের অংশ, এটা আমরা কিভাবে আমাদের এখনকার প্রতিদিনের অথবা উৎসবে পার্বণে কিভাবে আমরা নিজেরা আরো বেশি ব্যবহার করতে পারি, সেইটা করা গেলে হয়তো এক ধরনের ডায়ালগ শুরু হওয়া দরকার। যেমন শখের হাড়িটার ব্যাপারটাই হয়তো আমি
আগে কখনোই জানতাম না, দেখেছি, কিন্তু এটা যে এত বড় ঐতিহ্য নিয়ে আমাদের দেশে আছে সেটা আসলে মানুষকে জানানো দরকার, যেন কারণ ওই ধরনের একই ধরনের অনুষ্ঠান কিন্তু রয়ে গেছে। হয়তো মেয়ে বিদায় না হলেও পরেও আমরা কিন্তু এখন একটা বিয়েতে অন্তত 4টা 5টা পর্বে মিষ্টি আদান প্রদান হয় দুই বাড়িতে, এবং সেখানে নানানভাবে ডেকোরেট করারও কিন্তু চেষ্টা হয়, এবং অনেকেই এটা চেষ্টা করেন। তো সেখানে যদি এটাকে স্থান করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই এটা আরো বেশি। আমাদের জামদানিরও কিন্তু একসময় খুব খারাপ অবস্থা হয়ে গেছিল। আপনার 80-র দশকে কিছু সরকারি উদ্যোগ ছিল যে জামদানিকে আবার আমরা পৃষ্ঠপোষকতা দিই, এবং দেখা গেল যে বিদেশি যারা আসেন এখানে তাদেরকে জামদানি উপহার দেয়া বাইরে নেওয়ার সময়, এবং জামদানির কারিগরদেরকে একটু বেশি টাকা দেয়া, যেগুলো দিলে পরে তারা সেই আগের মতো আবার সূক্ষ্ম কাজ করতে পারবে। এবং সেই ধরনের নমুনা রিসেন্টলি বাংলা একাডেমি একটা নজির স্থাপন করেছে। তারা সোনারগাঁয়ে গিয়ে ওখানকার একজন নারায়ণগঞ্জের একজন জামদানি শিল্পীকে 2 লক্ষ টাকা দিয়েছে একটা জামদানি করবার জন্য। এবং আমি তো মনে করি যে একটা জামদানি শাড়ি যদি 1 বছর ধরে একটা কারিগর করে, সেই পুরনো আমলে যে দৃষ্টান্ত আমরা বলতাম সেই পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব, সেই দক্ষতা এখনো আছে, কিন্তু এর জন্য এগিয়ে আসতে হবে। আর আমাদের দেশে যে লোকেরা গর্ব করে একটা লেহেঙ্গা কিনে 8 লক্ষ টাকা লেহেঙ্গা কিনে নিয়ে আপনার বাড়িতে সব লোকজন দাওয়াত করে দেখায়, এই লোকেরা পারে না একটা 5 লক্ষ টাকা দিয়ে জামদানি করাতে? সেটা তো আরো বড় গর্বের জিনিস হতে পারে। সেটা বংশ পরম্পরায় তার বংশের জন্য একটা গর্বের বিষয় হতে পারে যে এই ফ্যামিলিতে এরকম একটা জামদানি আছে, এবং এই কারিগরগুলো তাদের আবার সেই দক্ষতা দেখিয়ে, আমি তো মনে করি যে এগুলো ফিরিয়ে আনা কোনো ব্যাপার না। বাংলাদেশের মানুষের হাতে প্রচুর অর্থ আছে, অনেক কিছু আছে। আমি তো ধরুন সত্যি কথা কি, আমরা নিজেরা অনেক কিছু পারি। যেমন আমরা মঙ্গল শোভাযাত্রা করে যে পয়সাটুকু উপার্জন করি, এটা যদি ঠিক মতন খুব পরিকল্পিতভাবে খরচ করা যায়, এখান থেকে আমরা খানিকটা পয়সা বাঁচাতে পারি। বাঁচিয়ে সুশান্ত পালের মতন একটা ট্রেডিশন আমরা নিজেরা রক্ষা করতে পারি। সরকারের জন্য আর বসে থাকার দরকার নেই। আমরা দেখেছি যে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু যে লোকগুলোকে ওখানে বসিয়েছি, যেটা আগেই বললাম, এই লোকগুলোকে দিয়ে কিছু হবে না। এটা আমরা আমাদের পর্যায় থেকে আমরা করবো। স্যার, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমার মনে হয় যে কিছু তথ্য যদি ঠিক মতো আমরা এবং কিছু মানে সত্যিকার অর্থেই এই জিনিসকে এগিয়ে নিতে চায় এমন মানুষদেরকেও যদি আমরা ঠিক স্থানে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো যেইগুলি নিয়ে আমাদের কিছুটা হতাশা আছে সেই হতাশা কেটে যাবে এবং এগুলি অনেক ভালো কাজ করতে পারবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আশা বাংলাদেশে নিচে আরো একটা ভিডিও। রাজশাহীতে চলছে 3 দিনের পুষ্প মেলা। মেলায় প্রতিদিনই ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। আয়োজকরা বলছে ফুলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই তাদের এই আয়োজন। থরে থরে সাজানো গাছে নানা রকমের ফুল, এক একটির এক এক রকম বাহার। হাজারো ফুলের এই সমারোহ রাজশাহীর ওয়ান ব্যাগ পুষ্প মেলায়। দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন প্রজাতির বিদেশি ফুল নজর কাটছে দর্শনার্থীদের। কেউ দেখেই খুশি, আবার অনেকে সংগ্রহ করে বাড়িতে নিচ্ছেন। গাঁদা, ডালিয়া, লাল গাঁদা, রজনীগন্ধা, এগুলো সব ফুল দেখলাম। গোলাপের কালেকশন দেখছি, খুব সুন্দর, মানে অন্যরকম রং, গোলাপের বিশেষ করে খুব সুন্দর। মানুষকে মনের খোরাক যোগায়, আর এটা একটা শিক্ষামূলক অনুষ্ঠান। এই উদ্যোগটাকে আমি খুব স্বাগত জানাই। এবারের পুষ্প মেলায় 14টি স্টল অংশ নিচ্ছে। বিক্রি যাই হোক, দর্শনার্থী সমাগমে সন্তুষ্ট তারা। এই মেলাতে যারা আসছে তাদের কাছে মোটামুটি সব আইটেমই আছে, কিন্তু তারা কিছু নতুন আইটেম চাই, আনকমন চাই। এই কারণে কিছু আনকমন, যেমন ধরেন গোলাপের ভিতরে কিছু আনকমন খুঁজছে, বাগান বিলাসের ভিতরে। আয়োজকেরা বলছেন বাণিজ্যিক উদ্দেশ্য নয়, ফুলের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এই প্রচেষ্টা। আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজশাহীর মানুষের মধ্যে সৃজনশীলতার সৃষ্টি করে। বিশেষ করে আমি বাচ্চাদের কথা বলি, বাচ্চাদেরকে এই ফুলের মাধ্যমে অসংখ্য রকমের ফুল এখানে আসছে। বাচ্চাদের ভিতরে এক ধরনের যে আগ্রহ, ফুলের প্রতি যে আগ্রহ, সেটা জন্ম নিচ্ছে। ফুল দেখা আর কেনার পাশাপাশি মেলায় শিশুদের জন্য রয়েছে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও নৃত্য প্রতিযোগিতা। শুক্রবার শুরু হওয়া এই মেলা শেষ হবে রোববার। আহসান হাবিব অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী থেকে যোগ দিচ্ছেন বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা। স্বাগত মনিরুজ্জামান, আমরা একটু জানতে চাই যে এই ফুলের মেলা কেন করছেন এবং এই ফুলগুলি কোথা থেকে আসছে? মূলত আমরা সৃজনশীল, যে রাজশাহীতে এই ধরনের কোনো অনুষ্ঠান হয় না, আমরা 1985 সাল থেকেই এই পুষ্প মেলার আয়োজন করে আসছি।
প্রাথমিক পর্যায়ে এটা বাসাবাড়িতে মধ্যে আবদ্ধ ছিল। বাসাবাড়িতে যারা ফুলের চাষ করতো তারাই আমাদের এই পুষ্প মেলাতে অ্যাটেন্ড করতো। তো আমরা ধারাবাহিকভাবে এটা পরিসর বাড়তে থাকে। আমরা রাজশাহীর মানুষের চিত্ত বিনোদনের বিকাশ, সৃজনশীলতার বিকাশের লক্ষ্যেই আমাদের এই পুষ্প মেলার আয়োজন। মনিরুজ্জামান, এই মেলা সাধারণত যেই ফুলগুলি আমরা দেখলাম সেগুলি রাজশাহী থেকেই আসে নাকি অন্য অঞ্চল থেকেও এই ফুলগুলি আপনারা নিয়ে আসেন? না, এটা না, এখানে যারা স্টলে যারা যারা আমাদের এখানে স্টল নিয়েছে তারা নিজেরাই এটা চাষ করেন এবং এটা রাজশাহীতেই এটা হয় আর কি। রাজশাহী থেকে রাজশাহীরই ফুল এগুলো। মেলায় চাষ সম্পর্কে যারা আসেন তাদেরকে কোনো কিছু বলা হয় কিনা, মানে এখানে শুধুমাত্র দেখার জন্য বা কেনার জন্য আসে নাকি ফুল সম্পর্কে সামগ্রিকভাবে নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের একটা সুযোগ থাকে? হ্যাঁ, একটা সুযোগ থাকে। যারা যারা স্টলের সঙ্গে তারা আনকমন যেগুলো ফুলের গাছ আছে সেগুলো কিভাবে এগুলা নার্সিং করতে হবে সেগুলো তারা স্টলের মালিকদের কাছ থেকে মত বিনিময়ের মাধ্যমে জেনে নেয় আর কি। কীভাবে চাষাবাদ করতে হবে, কীভাবে রাখতে হবে। যেরকম আজকে সন্ধ্যায় বাগান বিলাস একটা ফুল বিক্রি হয়েছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। তো এটা 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 আলোতে রাখতে হবে ফুলের গাছটা। উনি মনে করেছিলেন যে এটা ঘরের মধ্যে রাখা যাবে, কিন্তু এই সিদ্ধান্তটা চেয়ে ওনাকে ভালো করে বুঝিয়ে বলা হলো যে না, এটা আলোতে রাখতে হবে। যখন কোনো প্রোগ্রাম হবে বাসা বাড়িতে বা কেউ আসলো, গেস্ট আসলো সেই সময়ের জন্য সে ড্রয়িং রুমে বা যে ঘরে নিয়ে যেতে হবে, কিন্তু এটা বারান্দায় বা আলোতে রাখতে হবে। এই ধরনের ইয়া করা হয়, জানানো হয়। মনিরুজ্জামান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। রাজশাহী থেকে যোগ দিয়েছিলেন মনিরুজ্জামান, বৈকালী সংঘের সভাপতি। আশা বাংলাদেশে নিচ্ছে একটা প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়ে নিজের বিদ্যালয়ের জন্য 2 তলা ভবন পেতে যাচ্ছে পঞ্চম শ্রেণীর ছাত্র মাইনুল ইসলাম। মাইনুলের আবেদনে সাড়া দিয়ে বর্ষার আগেই নতুন করে স্কুল ও সাইক্লোন সেন্টার বানানোর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী মাইনুল ইসলাম সম্প্রতি উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করে মাইনুল। গত 29 জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার নেওয়ার সময় মাইনুল তার স্কুল ভবনটি পাকা করার অনুরোধ জানিয়ে লেখা চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আবেদনে সাড়া দেওয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছে শিশু মাইনুল। আমি প্রধানমন্ত্রীর কাছে চেয়েছিলাম যে একটি আবেদন করেছিলাম, সেই আবেদন লেখা ছিল যে আমার কোনো দাবি নেই দেবো, আমার একটা স্কুল, একটি 2 তলা ভবন চাই। বেড়িবাঁধের বাইরে নদীর তীরে অবস্থিত হওয়ায় প্রতি জোয়ারের পানিতে প্লাবিত হয় বিদ্যালয়টি। ফলে শিক্ষার্থীদের দৈনন্দিন লেখাপড়া ও খেলাধুলায় পড়তে হয় নানা সমস্যায়। এখন যদি আমাদের স্কুলটা বিল্ডিং হয় তাহলে আর পানি উঠবে না, আমাদের পড়ালেখা খুব ভালো হবে। আমাদের স্কুলে পরীক্ষার সময় অন্য কোনো বিদ্যালয়ে যাওয়া লাগবে না, আমাদের বিদ্যালয় সব হবে। মাইনুলের এই সফলতায় আনন্দিত তার শিক্ষক, এলাকাবাসী ও তার পরিবারের সদস্যরা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমাদের আর কষ্ট করতে হবে না। আমার ছেলে মাইনুল ইসলাম এটা আদায় করে নিতে পারছে, এজন্য বেতাগী, বরগুনা ও হোসনাবাদবাসীর পক্ষ থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দ্রুতই নির্মাণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জলিশাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 তলা ভবন নির্মাণের জন্য যে নির্দেশনা দিয়েছেন, এটি বরগুনা জেলাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নীলফামারীর জলঢাকায় সুলতানি আমলের 2য় বৃহত্তর ইমারত সন্ধান মিলেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চলমান খননে প্রায় 1000 বছর আগের রাজনৈতিক সাংস্কৃতিক ঐতিহ্যের প্রমাণ মিলেছে এখানে।
গত বছর প্রত্নতত্ত্ব অধিদপ্তর জলঢাকা ও ডোমার উপজেলা সীমানা নির্ধারণী দেওয়াই নদীর দুপারে বেশ কিছু এলাকা প্রত্ন অঞ্চল হিসেবে শনাক্ত করে। এর মধ্যে পাইটকাপাড়ায় খনন করে উন্মোচন হয়েছে একটি বৌদ্ধ মন্দিরের ধ্বংসাবশেষ। এবছর গড় ধর্মপাল ইউনিয়নের পাইটকাপাড়ার পাশের এলাকা সতীশের ডাঙ্গায় খনন করা হয় সন্ধান মেলে সুলতানি আমলের এই অবকাঠামোটির। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম একটা মসজিদ উন্মোচন করতে সমর্থ হয়েছি, যেখানে 30টা পিলার আমরা উন্মোচন করতে পেরে সম্ভব হয়েছি। পাশাপাশি 30টা পিলারকে বেস করে আমরা ধারণা করতেছি এখানে 42 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ বা ইমারত ছিল। খননকারীরা জানিয়েছেন প্রায় 1000 বছর আগের বৌদ্ধ, হিন্দু ও মুসলিম নৃপতিদের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার প্রমাণ পাওয়া যাচ্ছে। হর্ষপাল দেবের পুত্র ধর্মপাল যিনি ছিলেন, তিনি এই কামরূপ অঞ্চলে রাজত্ব করেছিলেন এমনটাই প্রমাণ মেলে, যার প্রেক্ষিতে আমরা গত বছর ধর্মপালগড়ে উৎখননের কার্যক্রমে আসি এবং উৎখনন কার্যক্রমে আমরা একটা বৌদ্ধ মন্দির আবিষ্কার করতে সক্ষম হই। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ড্রাফটসম্যান বলছেন এ অঞ্চলে জরিপ শেষে গড় ধর্মপাল ছাড়াও আরও 6টি প্রত্ন এলাকা শনাক্ত হয়েছে। সেসব এলাকায় খনন সম্পন্ন হলে এ অঞ্চলের ইতিহাস ঐতিহ্য আরও স্পষ্ট হবে। প্রত্ন সাইটগুলিতে মাটির নিচে অবস্থান করছে, এগুলো খনন করলে হয়তোবা আমরা ধর্মপালের গড়ে যে মন্দির আবিষ্কার করেছি এরই সমসাময়িক কিছু আমরা প্রত্ন সম্পদ আবিষ্কার করতে বলে আমরা ধারণা করছি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।